আমরা চলে আসলাম এসএসসি গণিত। যারা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ভোকেশনালে যারা পড়ো, টেকনিক্যালে যারা পড়ো তাদের জন্যে আজকের এই ক্লাসটা। আজকে আমরা ক বিভাগ থেকে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চলো আগে ক বিভাগ সম্পর্কে একটু জেনে নিই। তো ক বিভাগে বীজগণিত, হ্যাঁ? এই অংশটা হচ্ছে বীজগণিত। এই ক বিভাগ বীজগণিত এই অংশ থেকে তোমার ২৪ মার্কের অ্যান্সার করতে হবে। কত মার্ক? টোটাল ২৪ মার্ক। এই ২৪ মার্কের উত্তর তোমার এই ক বিভাগ থেকে করতে হবে। তো ১২টা প্রশ্ন থাকবে। ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নে ৩ মার্ক করে। এই টোটাল ২৪ মার্ক। বুঝাইতে পারছি দাদা? তো ক বিভাগ থেকে আমাদের টোটালে ১২টা প্রশ্ন থাকবে। ৮টা প্রশ্নের উত্তর দিতে হবে। ৩ ৮ ২৪। প্রত্যেক প্রশ্নে ৩ মার্ক করে। তো ক বিভাগে কোন চ্যাপ্টার আছে সেটা আমরা একটু জেনে নিই। ক বিভাগে আছে হচ্ছে ৫ অধ্যায়। অধ্যায় ৫, অধ্যায় ১১, অধ্যায় ১২, অধ্যায় ১৩। এই ৪ টা অধ্যায় থেকে আমাদের এই ক বিভাগ কোশ্চেন গুলো আসবে। এই ৪ টা চ্যাপ্টার থেকে। তো আজকে আমাদের টার্গেট আমরা ১৩ অধ্যায়টা শেষ করব। অধ্যায় ১৩। আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায় ১৩। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো অধ্যায় ১৩ থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আগে আমরা অনুক্রম দেখব। অনুক্রম থেকে ধারায় প্রবেশ করব। ধারা থেকে ধারার সূত্রগুলো দেখব, তারপরে বইয়ের ম্যাথে চলে যাব। অনুক্রম বা সিকোয়েন্স এর জিনিসটা কি? কতগুলো পদ যদি এমন ভাবে সাজানো থাকে যে যেন তার যে কোনো একটি পদ পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায়। আচ্ছা, কতগুলো পদ যদি এমন ভাবে সাজানো থাকে যেন তার যে কোনো একটি পদ পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায়, এই জিনিসটাই হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। তো সংজ্ঞা দেখে আমরা না বুঝতে পারলে আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো ধরো আমি লিখলাম এখানে যে 1, 5, 9, 13 ডট 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 ডট। প্লাস দিলাম কেন? আগে তো প্লাস না, সরি। তো 1, 5, 9, 13, ডট ডট ডট। আচ্ছা, দেখো। তো আমি এরকম আরো লিখতে পারি 17। আরো ইচ্ছা করলে বাড়ানো যায়। কিভাবে বাড়াইতেছি বলো তো? মানে আমি দেখতেছি যে আমি কিভাবে লিখছি যে এই এই পদটা এই ১ম পদের থেকে ৪ বেশি। আবার এই ২য় পদের থেকে কত কম? ৪ কম। এই যে একটা সম্পর্ক তৈরি করে দিলাম। যেকোনো একটা পদ তুমি এই পদটা চিন্তা করো। এই পদ থেকে ৪ কম, ৪ বেশি, আর এই পরবর্তী পদের থেকে ৪ কম। তার মানে এর ভিতরে মধ্যবর্তী পদের পার্থক্য হচ্ছে ৪ করে। এরকমভাবে তো এইভাবে যদি আমরা কোনো একটা অনুক্রম দেখি বা যেকোনো সংখ্যা তুমি সাজাইতে পারো, তার ভিতরে যদি এরকম সম্পর্ক তৈরি করা যায়, তাহলে ওই জিনিসটাই তুমি অনুক্রম বলতে পারো। আচ্ছা, অনুক্রম শিখলে লাভ হবে কি? অনুক্রম শেখার কারণ হচ্ছে যে এই অনুক্রম থেকে কিন্তু ধারাটা আসে, তাই না? তো অনুক্রমের পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধারা। ধারাটা কি? এই অনুক্রমগুলো
যখন প্লাস অথবা মাইনাস দ্বারা যুক্ত থাকে, তবে আমি একাধিক অনুক্রম লিখতে পারবো, তাই না? আমি যদি লিখি যে 1 2 3 4 5, এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা না? এর ভিতরে দেখো পার্থক্য কত করে আছে? 1 করে আছে, তাই না? এটাও একটা অনুক্রম, এটাও একটা অনুক্রম। আচ্ছা, এই অনুক্রমগুলো যদি প্লাস অথবা মাইনাস দ্বারা যুক্ত থাকে, সবসময় যে প্লাস দিয়ে যুক্ত থাকবে তা না, মাইনাসও থাকতে পারে। প্লাস অথবা মাইনাস দিয়ে মাইনাস, মাইনাস আমরা যোগ করি না? মাইনাস আর মাইনাস যোগই তো হয় এই ২ টা, তাই না? আবার প্লাসে প্লাসেও যোগ। এজন্যে প্লাসও থাকতে পারে, আবার মাইনাসও থাকতে পারে। তো এই অনুক্রমগুলো যখন প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকে, তখন তাকে ধারা বলে। এই কমার পরিবর্তে আমি প্লাস যদি দিয়ে দিতাম, তাহলে এটা একটা ধারা হয়ে যেত, তাই না? তো মোটামুটি আমরা অনুক্রম আর ধারাটা শিখলাম, যে অনুক্রমটা কতগুলো পদ এমনভাবে সাজানো থাকবে যে, যেকোনো একটা পদ তার পূর্বপদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা যায়, সেটা হলো অনুক্রম। আর এই অনুক্রমগুলো যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে পরপর, তখন আমরা সেটাকে কি বলবো? ধারা বলবো। তো এখন চলে আসো, আমরা চলে যাই যে ধারার প্রকারভেদে। ধারার প্রকারভেদে চলে আসি। এগুলো বোঝার পরে তুমি যখন ম্যাথ করবা, তখন তোমার ম্যাথটা ইজি মনে হবে, হ্যাঁ? পদের উপর ভিত্তি করে, পদের উপর ভিত্তি করে ২ প্রকার। আবার পদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ২ প্রকার। তো পদের উপর ভিত্তি করে কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। ঠিকই, সসীম, অসীম। আর পদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি? সমান্তর এবং গুণোত্তর। তো সমান্তরের ভিতরেও কিন্তু সসীম অসীম থাকবে, গুণোত্তরের ভিতরেও কিন্তু সসীম অসীম থাকবে। তো সসীম অসীম খুবই সহজ একটা জিনিস। এটা যদি আমরা করতে চাই, মানে এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখো আমি একটা ধারা লিখছিলাম না? এরকম 1 + 3 + 5 + 7 + 9 + 11, আমি এটা শেষ করে দিলাম। এই ধারার পদগুলো কি গণনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব তো। ১ ২ ৩ ৪ ৫ ৬। আচ্ছা, আরেকটা ধারা লিখি যে 2 + 4 + 6 + 8 + 10 + ডট, 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 ডট। উপরের ধারাটারও আমরা চাইলে অসীম বানাইতে পারতাম, যে প্লাস দিয়ে ডট, 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 ডট লিখে দিলে আমাদের অসীম হয়ে যেত। তার মানে যেটা সীমানা আছে, শেষ আছে, যেই ধারার শেষ আছে, সেটাই হচ্ছে তোমার সসীম। আর যেই ধারার শেষ নাই, সেটাই হচ্ছে অসীম। তো অসীমের ক্ষেত্রেই যে শুধু ডট, ডট থাকবে এমন না। ধরো আমি এরকম লিখলাম যে 1 4 7 10 ডট, 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 ডট। এরকম ভিতরে ডট, ডট, ডট দিয়া থাকলেই যে অসীম হবে এরকম না। মূলত কথা হচ্ছে শেষে যদি পদ থাকে, তাহলে সসীম, শেষে যদি কোনো পদ না থাকে, যে বোঝানো হয় যে এটা অসীম, মানে এটা চলতেই থাকবে। এটা কিন্তু সসীম, এটা শেষ করে দিছি আমি, তাই না? শেষে একটা পদ আছে। তো সসীম আর অসীম খুবই সহজ জিনিস। তো এই সসীম আর অসীম কিন্তু সমান্তর আর গুণোত্তরেও থাকবে। গুণোত্তর, সসীম সমান্তরের ভিতরেও সসীম সমান্তর হইতে পারে বা অসীম সমান্তর হইতে পারে। গুণোত্তরের ভিতরেও সসীম গুণোত্তর অথবা অসীম গুণোত্তরও হইতে পারে। ঠিক আছে? তো আমরা এখন শুরু করব সমান্তর ধারা নিয়ে, 13.1 নিয়ে, হ্যাঁ? সমান্তর ধারা কি আগে আমরা সেটা আগে শিখব। তারপরে সমান্তর ধারার সূত্র দেখব। তারপরে আমরা বইয়ের ম্যাথে চলে যাব। তো সমান্তর ধারা কি? যে ধারার মধ্যবর্তী
পদদ্বয়ের পার্থক্য সমান। মধ্যবর্তী পদদ্বয়ের পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে বিয়োগফল, পার্থক্যটা হচ্ছে বিয়োগফল, বা এটার আরেকটা নাম আছে সমান্তর ধারা, সেটা বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, এই সাধারণ অন্তর বা বিয়োগফল বা পার্থক্য যেটাই বলো, এটা ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তো যে ধারার মধ্যবর্তী পদদ্বয়ের পার্থক্য সমান তাকে হচ্ছে সমান্তর ধারা বলে। তো সমান্তর ধারা আমরা একটা লিখবো যে আমরা 1 3 5 7 9, এটা একটা অসীম সমান্তর ধারা। যে মধ্যবর্তী পদের পার্থক্য যে কোনো একটা পদ, তার আগেটা বিয়োগ। প্রথম পদ বাদে, কিন্তু প্রথম পদ যদি নাও তাহলে তার আগে তো কোনো পদ নাই, এজন্য প্রথম পদটা বাদে যে কোনো একটা পদ নিবা, তার আগেটা মাইনাস করবা, যে মানটা পাবা সেটাই হচ্ছে সাধারণ অন্তর। এবং এই সাধারণ অন্তর বা ডি এর মানটা যদি সমান হয়, মানে প্রত্যেকটার মধ্যবর্তী পদের মান যদি সমান হয়, তাহলে সেটা সমান্তর ধারা। এখান থেকে মাইনাস করলে 2, 5 থেকে 3 মাইনাস করলে 2, 7 থেকে 5 মাইনাস করলে 2, 9 থেকে 7 মাইনাস করলে 2। দেখো মধ্যবর্তী পদের পার্থক্য 2 2 2 করে আছে। তো এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা অনলি দুইটা সূত্র শিখবো, শিখে আমরা ম্যাথে চলে যাব। সমান্তর ধারার প্রথম যে পদটা আছে এটা বলে প্রথম পদ। প্রথম পদ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এভাবে করে আমরা বলতে পারি দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রত্যেকটার এরকম বের করা যায়। যে ধরো আমি দ্বিতীয় পদ লিখি, দ্বিতীয় পদটা এরকম হবে যে প্রথম পদে কিন্তু আমাদের ডি নাই, তাই না? প্রথম পদে ডির মান পাবা, প্রথম পদে আগের পদ বিয়োগ করলে তাই না ডির মান পাওয়া যাবে। তো প্রথম পদে ডি নাই, এজন্য আমরা বলতে পারি 1 - 1 ইনটু ডি। 1 - 1 0 করলে ডির সাথে গুণ করলে 0, এক্স্যাক্টলি প্রথম পদে এই থাকবে। তো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই 1 এর জায়গায় 2 হবে, 2 - 1 ইনটু ডি। তৃতীয় পদ a প্লাস 3 - 1 ইনটু ডি। চতুর্থ পদ a প্লাস 4 - 1 ইনটু ডি। এভাবে আমরা বলতে পারি অতএব n তম পদ, n তম পদ a প্লাস, যে মানটা চেঞ্জ হইতেছে 1 2 3, এটাই হচ্ছে n, হ্যাঁ, n - 1 ইনটু ডি। এইটা দিয়ে আমরা যে কোনো পদ বের করতে পারবো। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। তো আমি যদি তোমারে বলি যে 15তম পদ কত, তাহলে 15তম পদ, তাহলে আমাদের n তম পদ কত পাইছি? n তম পদ, n তম পদের সূত্র কি? a প্লাস n - 1 ইনটু ডি। তো 15তম পদ, 15তম পদ a প্লাস 15 - 1 ইনটু ডি। এই ধারার ক্ষেত্রে এর মান 1, 1 বসাই দাও। প্রথম পদ a এর মান 1, আর 15 থেকে একবার দিলে থাকে 14। আর এখানে ডির মান কত? ডির মান কত করে আছে? 2 করে আছে, 2। 14 দুগুণে 28, 28 আর 1 29। এটা বুঝতে পারছো সবাই? দেখছো আমরা কেমনে বের করে ফেলছি? তার মানে এটা সূত্র বানাই ফেলছে, তাই না? যে প্রথম পদ a হলে এখানে d ছিল না, এইজন্য 1 - 1 ইনটু d। দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4। তার মানে এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে দ্বিতীয় পদ হবে কত? দ্বিতীয় পদ হবে হচ্ছে a প্লাস d। তৃতীয় পদ হবে হচ্ছে a প্লাস 2d। চতুর্থ পদ হবে হচ্ছে a প্লাস 3d। এইভাবে করে আমরা পদগুলো বের করতে পারি। আর n তম পদ কি? a প্লাস n - 1 ইনটু d। এখান থেকে যদি তোমার এটা কঠিন মনে হয়, তাহলে তুমি জাস্ট খালি এইটা মনে রাখবা যে n তম পদ a প্লাস n - 1 ইনটু d। আর কিছুই মনে রাখার দরকার নাই। এটা এমনি বুঝাইলাম আর কি, কিভাবে বের করতে হয় n তম পদের সূত্র। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে n তম পদ সমান a প্লাস n - 1 ইনটু d। আচ্ছা, আমরা আরেকটা সূত্র, এটার প্রমাণ দেখাইতেছি না, প্রমাণ দেখাইলে তোমাদের আরো কঠিন মনে হবে, একটু সহজে করতে হবে। তো সমষ্টি আছে, মানে আমি একটা ধারা লিখতে পারি। এই ধারা, এখানে মনে করো যে আমার পদ আছে ধরো যে 200। এই সবগুলোর যোগফল কত সেটা আমি জানতে চাই। এই সবগুলোর যোগফল আমি একবারে ক্যালকুলেটর নিয়ে বসলে তো হবে না, এটা সম্ভব? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ।
এর কারণে আমাদের একটা সূত্র আছে, মানে এই যে সমান্তর ধারাগুলোর সমষ্টির একটা সূত্র আছে, সেটা কি? Sn সমষ্টি, Sn বলতে সমষ্টি, Sn equals to n/2 into 2a plus n-1 into d। তোমরা বিশ্বাস করো আর না করো, এই দুইটা সূত্র তোমরা পারলে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তোমরা পারবা। আমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে দেখাবো এই দুইটা সূত্রের মাধ্যমে। তো দেখো 13.1 এর আমরা টাইপ 1 এর ম্যাথে চলে আসছি। টাইপ 1 বলতে বোঝাচ্ছে যে এই একই টাইপের ম্যাথগুলো এক জায়গায় রাখছে। এখানে 5, 6, 7 এই 3টা ম্যাথ রাখছে। এই 3টা ম্যাথের 5 নাম্বারটা একরকম আর 6 আর 7 নাম্বারটা একই রকম। 6 নাম্বারটা আমি করে দিব আর 7 নাম্বারটা তোমরা নিজে করে নিবা, হ্যাঁ? 7 নাম্বার আর 6 নাম্বার একেবারে সেম। আমার 6 নাম্বার করা দেখে তুমি 7 নাম্বারটা একদম সেম ভাবে করবা। এটা তোমার HW থাকবে আজকের ক্লাসের আগে HW দিয়ে দিলাম, হ্যাঁ? তো চলো আমরা একটু দেখি যে 5 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু দেখি কেমন। 2 - 5 - 12 - 9 মাইনাস ... ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ কত? যেহেতু সাধারণ অন্তরের কথা বলছে, তাহলে আমার কোনো কনফিউশন নাই যে এটা সমান্তর ধারা। ঠিক আছে? তো প্রশ্নেই বলে দিয়েছে সাধারণ অন্তর। এটা সমান্তর ধারাই হবে। এবং 12তম পদ কত? তো আমরা ধারার অঙ্ক করার সময় ফার্স্ট অফ অল আমরা কি করব, যে ধারাটা লিখে নেব। লিখব যে প্রদত্ত ধারাটি। টু -5 -12 -19 আচ্ছা, এটা একটা অসীম সমান্তর ধারা। এইখানে 12তম পদ বের করতে হবে সাধারণ অন্তর। আমরা কি জানি প্রথম পদ কত? প্রথম পদ এ, এর মান দেখতে পাচ্ছি 2 আছে নাকি? সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, ডির মানটা কত আছে? ডির মানটা আমরা বের করতে হবে। যেকোনো একটা পদ তার আগেরটা মাইনাস। যেকোনো একটা পদ নাও, আমি নিলাম -5, তার আগেরটা কত? 2, 2টা কিন্তু -2 হবে। আবার আরেকটা কেস আছে এখানে, যে আমি তো প্রথম পদ নিছি, এজন্য -5 -2 হয়েছে। যদি আমি দ্বিতীয় পদ নিতাম তাহলে কেমন হইতো? দ্বিতীয় পদ নিতাম তাহলে এরকম হইতো যে সরি, মানে আমি তো দ্বিতীয় পদ নিছি, দ্বিতীয় পদ তার আগেরটা মাইনাস, হ্যাঁ? যদি আমি 3 নাম্বারটা নিতাম -12 তার আগেরটা কি? -5। তো এখানে সূত্রের একটা মাইনাস আর এই -5, এই জিনিসটা একটু ভুল করে অনেক স্টুডেন্ট। তোমাদের একটু জানতে হবে, তুমি যদি একদম 2 নাম্বার পদটা নাও তাহলে তার আগেরটা শুধু মাইনাস দিলে হচ্ছে, কারণ এটার আগে প্লাস আছে, তাই না? এইজন্য প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ? আর তুমি যদি এই পদটা নাও বা এই পদটা নাও তাহলে -12 নিচ্ছি, তাহলে তার আগেটা কত? -5। কিন্তু এই মাঝখানের মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, আর এই -5 কিন্তু এই যে এই 5 এর আগে মাইনাস আছে তাই মাইনাস। এই দুইটার অ্যান্সারই একই আসবে, যে -5 আর -2 যোগ করলে -7। আর এটা যদি তুমি করো -12 -7 +5, 12 তে 5 বাদ দিলেও -7ই থাকে। দেখছো? তাহলে মধ্যবর্তী পদ দ্বয়ের পার্থক্য কিন্তু -7 করেই আসে। তো এটা একটা সমান্তর ধারা। আমরা সাধারণ অন্তর বের করে ফেলছি। একটা অ্যান্সার শেষ। এত সহজ অঙ্ক দিবে না। বের করে দেখলাম আরকি। 12তম পদ। সহজ ভাষায় বলে দিয়েছে 12তম পদ কত? সহজ সাবলীল ভাষায় 12তম পদ। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ১, ২, ৩, ৪ টা পদ দেখতে পাচ্ছি। 12 নাম্বার পদটা কত হবে তাই। তো এখানে জাস্ট খালি আমরা কি করব, যে সূত্রটা এপ্লাই করে দিলাম। n তম পদ কত? যে সূত্রটা একটু আগে শিখলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা মুখস্থ থাকবে একেবারে তোমাদের, যেন ভুল না হয়। a প্লাস n মাইনাস ইন্টু d সমান্তর ধারার n তম পদের সূত্র। তাহলে 12তম পদটা কত হবে? 12তম পদ। 12তম পদ এর মান কত এই ধারায়? এর মান 2। 12 মাইনাস 1, ডির মান কত? -7। এই -7 টা একটু ব্র্যাকেটে দিবা, হ্যাঁ? তো এইখান থেকে আমাদের আসে কত? 2, 12 থেকে 1 বাদ দাও তাহলে থাকে কত? 11। 11 আর 7 গুণ করলে 7, 11 77, আর প্লাসে মাইনাসে -77, হ্যাঁ? তো 77 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে -75। বড়টার আগে মাইনাস, এজন্য মাইনাস চিহ্নটা থাকবে কিন্তু, হ্যাঁ? এটা ক্যালকুলেটরে করলেও হবে। ক্যালকুলেটরে ছোট, ছোট করে করবা। তাহলে এরকম অ্যান্সার আসবে। তাহলে আমি এখানে 2 টা অ্যান্সার পেলাম। একটা হচ্ছে -7, আরেকটা হচ্ছে -75। -75 হচ্ছে আরেকটা অ্যান্সার। এই ম্যাথটা খুবই সহজ। তোমরা পরবর্তী ম্যাথে চলে আসি। আমি 7 নাম্বার ম্যাথটা তুলি নাই, 6 নাম্বারটা তুলছি। 7 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা করবা।
6 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেখো যে এইখানে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ডট 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 ধারাটির কোন পদ 392? যদি তুমি চিন্তা করো যে ১ টা ২ টা ৩ টা ৪ টা পদ আছে। এইভাবে করে আমি একটা পদ পাবো। এভাবে করে যাইতে, যাইতে এই যে ডট, ডট, ডট মানে এভাবে, এভাবে যাইতে, যাইতে আমি একটা পদ পাবো। সেই পদটা হচ্ছে ৩৯২। এটা কিন্তু পদ। আর এটা ১ নম্বর পদ, এটা ২ নম্বর পদ, এটা ৩ নম্বর পদ, এটা ৪ নম্বর পদ। এভাবে করে যাইতে গেলে এটা কত নাম্বারের সিরিয়ালে আসবে সেটা আমার বের করতে হবে। তো ১ম প্রশ্নটা আর এই প্রশ্নটার পার্থক্য কিন্তু একটু ধরতে হবে। না হলে তুমি পরীক্ষার হলে যে প্রশ্নই বুঝতে পারবা না, অ্যান্সারই করতে পারবা না। যদি বলে কোন পদ ৩৯২? পদ তো দিয়েই দিছে ৩৯২। তাইলে এখানে ডিরেক্টলি n তম পদ দিয়ে ৩৯২ তম পদ করলে হবে না ভাইয়া। তুমি যেরকম করবা যে একটু আগে আমরা যেরকম করলাম n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমি লিখছিলাম কত ১২ তম পদ। তুমি কি এখন ৩৯২ লিখবে এখানে? ৩৯২ তম পদ। ৩৯২ তম পদ বের করলে একটা মান আসবে। সেটা ৩৯২ নাম্বার পদ। মানে এভাবে গুনতে, গুনতে যদি আমি ৩৯২ এ যাই, এই যে নিচে ১, ২, ৩, ৪ তো ৩৯২ এ গেলে যে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ৩৯২ তম পদের অ্যান্সার। কিন্তু এখানের কোশ্চেনটা হচ্ছে কোন পদ ৩৯২? এইটুকু একটু মাথায় ঢুকায় নাও। কোন পদ? পদের মান দিয়ে দিচ্ছে। আমার সিরিয়াল নাম্বার বের করতে হবে। মানে n এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? n এর মান। আর আগেরবার n এর মান দেয়াই ছিল। n এর মান কত? ১২। এটুক যারা বুঝতে পারবা তাদের আর এই ২ ধরনের প্রশ্নে আর সমস্যা হবে না। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমরা এই ম্যাথের সলভে, হ্যাঁ? তো দেখো, তুমি কি করবা? লিখবা যে প্রদত্ত ধারাটি কত ধারাটি? 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট। এটা অসীম ধারা। অসীম সমান্তর ধারা। তো সমান্তর কিনা এটা আমরা চেক করে দেখতে পারি যে ১১ থেকে ৮ বাদ দিলে ৩, ১৪ থেকে ১১ বাদ দিলে ৩, ৩ করে বাড়ছে। তাহলে সমান্তর ধারা। কারণ সমান্তর আর গুণোত্তর তো মিক্সার থাকবে পরীক্ষায়, হ্যাঁ? তো তোমার একটু আগে নিজে চিন্তা ভাবনা করে নিতে হবে যে কোন ধারা কোন সূত্রে ফেলাবা। তো এখানে আমরা লিখতে পারি প্রথম পদ কত? প্রথম পদ a, যার মান দেখতে পাচ্ছি 8। সাধারণ অন্তর d। সাধারণ অন্তর কেমনে বের করবো? যেকোনো একটা পদ তার আগে একটা মাইনাস, যেকোনো পদ নিলেই হবে। তো ২ নাম্বারটা নিব আমি। ১১ মাইনাস ৮ তাহলে থাকে ৩। তুমি ৩ নাম্বারটা নিলেও ১৪ মাইনাস ১১ ৩ই আসবে, হ্যাঁ? প্রথম পদ সাধারণ অন্তর বের করছি। এখন আমরা কোশ্চেনে কি বলছে? কোন পদ? তো এখানে আমরা ধরে নেব যে n তম পদ। যেহেতু n এর মান নাই এজন্য ধরি। আগেরবার কিন্তু ধরি লিখছিলাম না। লিখছিলাম যে অতএব n তম পদ। এবার লিখছি ধরি n তম পদ। n তম পদের সূত্রটাই হবে a প্লাস ধরি n তম পদ ৩৯২ লাস্টে কত আছে? ৩৯২। দেখো, ধরি n তম পদ ৩৯২। n এর মান জানি না আমরা। n এর মান বের করতে হবে। যদি n এর মান জানতাম তাহলে একবার এখানে সূত্রটা লিখে দিতাম। এতটুকুই মায়ের পেয়েছে এই ২ টা কোশ্চেনে। তো এখন তুমি n এর মান n এর সূত্রটা বসাই দিবা a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান ৩৯২। এর মান কত? এর মান বসাও ৮ প্লাস n এর মান কত? n এর মান বের করতে হবে। n এর মান নাই। d এর মান কত? d এর মান ৩ ৩৯২। এইখান থেকে আমরা এখানে চলে আসি একটু। তো 8 প্লাস এই 3 দিয়ে n গুণ করলে 3n প্লাস আছে আগে এটারও প্লাস ওটারও প্লাস। তো প্লাস 3n আর এই 1 এর আগে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 3। সহজ ভাষায় হচ্ছে 3 একবার n এর সাথে গুণ হবে 3n, 3 একবার 1 এর সাথে গুণ হবে মাইনাস 3। 1 এর আগে মাইনাস আছে তাই মাইনাস। ঠিক আছে? সমান ৩৯২। লাস্টে ৩৯২ ছিল ৩৯২টা দিয়ে রাখছি। তো এখান থেকে তুমি যদি ৮ এর তে ৩ বাদ দাও তাহলে কত থাকে? ৫। আর এখানে থাকে 3n সমান ৩৯২। ৫ টার ওই পাশে পাঠায় দাও তাহলে হবে হচ্ছে 3n সমান ৩৯২ মাইনাস 5। এখান থেকে n রাখো আর এই ৩৯২ থেকে
5 বাদ দিলে থাকে 387 নাকি? 387 ভাগ 3, এদের মান 129 আসবে এটা ভাগ করলে। তাহলে আমরা বলতে পারি যে 1 2 3 4 5 6 7 এভাবে গুনতে গুনতে যখন আমরা 129 যাব, 129 যাব তখন পাবো আমরা কত? 392, তাই না? সহজ না অঙ্ক? তাহলে আমরা বললাম যে এখানে ধারাটির 129তম পদ 392, এটাই অ্যান্সার। এখন দেখো আমরা চলে আসলাম 2 নাম্বার টাইপে। 2 নাম্বার টাইপে আমরা সমষ্টির ম্যাথ রাখছি। এখানে 4টা ম্যাথ আছে, 11 12 9 10। এই 4টা ম্যাথ সমষ্টি সূত্র দিয়ে করতে হবে। তো এই 4টা একই রকম মনে হয়েছে আমার, এইজন্য একসাথে রাখছি। তো এইখানে আমি 2টা ম্যাথ তুলছি, 11 আর 12। এই 2টা ম্যাথ দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 11 নম্বর ম্যাথটা 9 18 22 3টা সালে আসছে, আর 12 নম্বর ম্যাথটা 16 20 23 এই 3টা সালে আসছে কারিগরি শিক্ষা বোর্ডে। এই 2টা ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ। চলো 2টা ম্যাথই আমি সমাধান করি। একটা করলে আরেকটা তোমরা নিজেরা করে নিতে পারো, তারপরও এই 2টাই করে দিই আমি, যেহেতু একটা মাইনাস আছে। তো 2টাই করি চলো। প্রথমে 11 নম্বর অঙ্কটা লিখবা প্রদত্ত ধারাটি। প্রদত্ত ধারাটি। প্রদত্ত ধারা লেখার পরে তুমি কি করবা যে এখানে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ধারাটা লিখে নিলাম। হ্যাঁ, এটা সমষ্টির ম্যাথ কেন? কারণ এখানে দেখো প্লাস একটা পদ দিয়ে সমান চিহ্ন দিয়ে কত বলা আছে। সমান চিহ্ন মানে এগুলো সব যোগ করলে কত আসবে তাই। এগুলো ক্যালকুলেটর দিয়ে যোগ করা সম্ভব না, আমরা সূত্র দিয়ে করে ফেলবো, তাহলে আমরা সহজেই করতে পারবো। তো দেখো এখানে কি আছে যে 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে, মাঝে কয়টা পদ আছে আমরা জানি না। তো আমরা এন এর মান জানি, সমষ্টি বের করতে গেলে এন এর মানটা জানতে হবে আগে। কয়টা পদ আছে তুমি না জানলে তুমি কেমনে সমষ্টি করবে? এখানে ডট ডট দিয়ে হাইড করা আছে কয়টা পদ, এখন সেটা আমরা জানি না। 1 2 3 4 5টা পদ আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে কয়টা পদ আছে সেটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, তো আমরা ধারাটা লিখলাম, মানে এন এর মানটা জানতে হবে। এন এর মান আমরা কি করে বের করি? যে আমরা ওই যে আগের বারের মতন একটু আগে যে ম্যাথটা বললাম, কোন পদ কি করছিলাম, কোন পদ 392, এখানে দেখো লাস্টেটা ধরে নেবো। আগের বার ধরছিলাম, ধরি এন তম পদ 392, এখন ধরবো এন তম পদ 59। ঠিক আছে, এই লাস্টে যে পদটা থাকবে সেটাই ধরে নেবো, তাহলে আমরা এন এর মানটা পেয়ে যাবো। হ্যাঁ, তো লিখবো যে ধরি এন তম পদ 59। এন তম পদের সূত্রটা কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান 59। এখন তুমি মান বসাও, এর মান কত? এখানে আমি মানগুলো লিখে নিই নাই, এটা প্রথমটা এর মান। হ্যাঁ, এখানে ছোট করে লিখে নিই। এখানে ধারা লেখার পরে এটা একটু লিখে নিবা যে এ সমান 5, ডি সমান যে কোনো একটা পদ তার আগেটা বিয়োগ, দ্বিতীয়টা মাইনাস আগে, তাহলে কত হবে 6। এর মান আর ডির মানটা ওখানে বের করে রাখলাম, এটা তোমরা আগে করবা, তারপরে এই লাইন দুইটা লিখবো। মানে এর মান লিখবা 5 প্লাস এন এর মান কত? নাই, এন এর মান বের করতে হবে আগে, এন এর মান বের করতে হবে, তারপরে সমষ্টি। সমষ্টি তো পরে কথা, আগে জানতে হবে যে কয়টা পদ আছে। ডির মান কত? ডির মান হচ্ছে 6, দিয়ে দিলাম 6 সমান 59। এখান থেকে আমরা লিখবো 5 প্লাস 6 আর n গুণ হলে 6n, 6 আর 1 গুণ হলে -6। এটা কঠিন কিছু না, এটা জাস্ট খালি যে এই 6টাই দুইটার সাথে গুণ আছে, 6 n এর সাথে একবার গুণ, 1 এর সাথে একবার গুণ। এখান থেকে 6 এর থেকে 5 বাদ দাও, তাহলে থাকে 6n - 1 সমান 59। এখানে থাকে হচ্ছে 6n সমান 59, 1 এর পাশে গেলে +1। এক্স্যাক্টলি এখান থেকে আমাদের মান আসে কত? 6n = 60। তো এরটা রাখো, 60 নিচে 6 নিয়ে চলে আসো, 6টা এখানে গুণ আছে, এখানে আসলে ভাগ হবে। হ্যাঁ, n সমান কত? 10। 60 টা 6 দিয়ে ভাগ করলে 10। ক্লিয়ার? n এর মান পেয়ে গেছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কয়টা পদ? 1টা 2টা 3টা 4টা 5টা, মাঝখানে হাইড করা 5টা পদ আছে। ঠিক আছে, তো সেই টোটাল মিলে আমার 10টা পদ। এবার আমি সমষ্টি বের করতে পারবো। সমষ্টির সূত্র কি আমরা জানি, দুইটা সূত্র এই অধ্যায়তে, দুইটা সূত্রতে সব ম্যাথ হয়ে যাবে। Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সমষ্টির এই সূত্রটা আমরা শিখছিলাম, যে আমরা দুইটা সূত্র শিখছিলাম, এই একটা সূত্র আর এই একটা সূত্র। আচ্ছা, এখানে জাস্ট n কয়টা আছে? 10টা, তাই না? আমাদের 10টা পদের সমষ্টি বের করতে হবে। তাহলে S10, n এর জায়গায় 10/2,
2 এর জায়গায় 2, এর মান কত? এর মান বের করা ছিল ওই যে 5, মানে প্রথম পদই তো n, তারপরে প্লাস n এর মান আমরা বের করে ফেলছি 10 মাইনাস 1, d এর মান কত? d এর মান 6। এতটুকু মান বসায় নিবা। এইখানে ক্যালকুলেশন অনেকে ভুল করে, কিন্তু এই ক্যালকুলেশনটা তো একেবারে ইজি। যদি প্রথমটা ভাগ যায় তাহলে ভাগ করো, ভাগ না গেলে যা আছে তাই রেখে দেবে। এটা ভাগ যায় তাই 5 হয়, মানে 10 টা 2 দিয়ে ভাগ করলে 5। আর এই 2 আর 5 গুণ করলে হবে 10, 5 দুগুণে 10, আর এই 10 এ থেকে একবার দিলে 9, 6 নং কত? 54, তাই না? 9 আর 6 গুণ করলে 54, আর এটা কিন্তু 5টা আলাদা বাইরে, আর এই 5 দুগুণে 10, তাহলে 5 গুণ 54 আর 10 কত? 64, তাই না? 64 আর 5 গুণ করলে হয়তো 320 হইতে পারে, এটাই আছে। আচ্ছা 12 নাম্বারটা শুরু, হ্যাঁ? তো 12 নাম্বারের ক্ষেত্রে আমরা আবার এগেইন লিখে নিব যে প্রদত্ত ধারাটি 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23। তো এখানে আমরা মান দুইটা বের করে নিই। প্রথমে এর মান 29, d এর মান যে কোনো একটা পদ, তার আগেরটা মাইনাস। দেখো এখানে কিন্তু তুমি একটু খেয়াল রাখো, 25 কিন্তু ছোট, 29 কিন্তু বড়, 29 আগের মাইনাস আছে কিন্তু, হ্যাঁ? এই জন্য এটা যখন মাইনাস করবা তখন আমার এখান থেকে কত হবে? -4, তাই না? এটা ক্যালকুলেটরে করলেও হবে, তুমি 25 লিখবা তারপরে -29 দিবা, ঠিক আছে? তো 29 আর 25, 29 থেকে 25 বাদ দিলে 4ই থাকে, ঠিক আছে? -4, বড়টার আগে মাইনাস তাই মাইনাস। এর মান আর d এর মানটা বের করছি। এখন আমরা আগের বারের মতো, যেহেতু এখানে হাইট পদ আছে কতগুলো আমরা জানি না, 1 2 3 4টা পদ দেখতে পাচ্ছি, আর ভিতরে কয়টা পদ আছে এটা আমাদের আগে বের করে নিতে হবে। মানে টোটাল কয়টা পদ আছে? 4টা দেখতে পাচ্ছি, আরো কয়টা আছে দেখতে হবে। তো দেখার জন্য আমরা লিখব ধরি n তম পদ -23। এখন মাইনাস আছে কিন্তু, একটু খেয়াল করো। আগের বার কিন্তু প্লাস ছিল, এজন্য দেয়া লাগে না, আগে প্লাস দেয়া লাগে না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে। তো -23 দিয়ে দিই। তো n তম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল -23। এর মান কত? এর মান 29, লিখো 29। n এর মান কত? n এর মান বের করতে হবে, n এর মান নাই, আবার n এর মান বসাই দিও না। n এর মান আমরা ফার্স্টে বের করব, কারণ আমরা না জানলে আমরা সমষ্টি বের করতে পারবো না। d এর মান আমাদের বের করা আছে -4, এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম যেহেতু মাইনাস মান আছে এই জন্য। আর ওই পাশেরটা আর ব্র্যাকেট দিয়ে লাগেনি কেন? কারণ এই পাশেরটা একটাই পদ, আর কোনো পদ নাই, আর এখানে দুইটা একসাথে আছে তো এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, না দিলেও হবে, সমস্যা নেই। তো এখন কি করব, আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করব যে এখানে 29 থাকবে, আর এখানে 4 আর n গুণ হইলে এবার কিন্তু -4n, এটার আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে এবার +4, বুঝছো সবাই? এটা একটু খেয়াল করবা গুণ করার সময়, মাইনাস প্লাসের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো 29 আর 4 যোগ করলে হয় 33 মাইনাস 4n সমান 23, -23 নাকি? এখান থেকে অনেকে অনেক রকম করে, যে এখান থেকে 33 ওই পাশে নিয়ে যায়, মাইনাস পরে উঠায় দেয়। কিন্তু আমরা সহজে করব কেমনে, যে এইখানে চলক কি n না, n এর আগে মাইনাস আছে না, এটার ওই পাশে পাঠাবো আর ওইগুলোর এই পাশে নিয়ে আসবো, তাহলে সব প্লাস হয়ে যাবে নাকি? তাহলে 23 আর এই 33 আর এই 23 যখন এই পাশে আসবে +23, আর 4n যখন এই পাশে যাবে +4n। তো 4n সমান এই দুটা যোগ করলে কত হয়? 23 আর হচ্ছে 33 যোগ করলে হবে 56। তো n সমান হবে 56/4। n এর সাথে 4 গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে। এক্স্যাক্টলি n এর মান কত দাঁড়ায়? 14। 4 14 56, ঠিক আছে? তো আমরা n এর মান বের করছি, এখন আমরা জাস্ট সমষ্টি বের করব। সমষ্টি বের করার জন্য আমরা সমষ্টির সূত্রটা লিখব, লিখে সূত্রটা পাতায় দিব আগের বারের মতো একদম সেম। সমষ্টির সূত্র কি? Sn সমান n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। কয়টা পদের সমষ্টি? 14টা। n এর মান কত? 14। n এর জায়গায় 14 দাও। 14/2 ইনটু 2 এর মান কত? এর মান 29। n এর মান 14 মাইনাস 1, d এর মান -4। ওকে? এখান থেকে 7 আর 14 আর 2 ভাগ করলে 7, ভিতরে 29 আর 2 গুণ করলে 58, আর 14 তে 1 বাদ দিলে 13, 4 তেরং কত? -52। ওইটা কিন্তু -4। এই লাস্টের যে পদটা লিখছি এটা কিন্তু -4, ঠিক আছে? বুঝছো? এটা d এর মান, এই যে d এর মান যা বের করে রাখছিলাম -4। এই 14 তে 1 বাদ দিলে 13,
13 আর 4 গুণ হলে 4 তেরং 52 প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হবে কিন্তু কারণ ওই 4 এর আগে মাইনাস। তাহলে এখান থেকে আমরা পাই 7 প্লাস 6, এ দুটো বিয়োগ করলে 6, এখান থেকে পাই 42 এর आंसर। ম্যাথ কিন্তু সহজ আছে। নিয়মটা যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাথ কিন্তু সহজ। দুইটা ম্যাথই একই রকম। আমি দুইটাই করে দিছি, তোমাদের এখন আর বললাম না যারাটা নিজেরা করে নিও। কারণ দুইটা ম্যাথই ইম্পর্টেন্ট, এজন্য দুইটাই করে দিলাম। 9 নম্বর কি 1 প্লাস 5 প্লাস ডট 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 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n তম পদের সমষ্টি কত? আর 8 প্লাস 16 প্লাস 24 ডট 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 ধারাটির 9 টি পদের সমষ্টি কত? এটা আমি মনে করি তোমরা পারবা এটা। কি করবা জানো? প্রথম পদ সাধারণ অন্তর n এর মান দিয়ে দিছে, n এর মান দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে, d এর মান এখান থেকে বের করে নাও। তাহলে sn সমান n/2 * 2a প্লাস এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে না? এখানে n এর মান কষ্ট করে বের করার দরকার নেই। আগে দুইটা ম্যাথে তো আমরা n এর মান কষ্ট করে বের করছি। আর এখন এখানে বলে দিছে যে প্রথম 9টি, মানে 9টা আছে, মানে অনেক পদ আছে এখানে, কিন্তু প্রথম 9টা তোমার নিতে হবে। তাহলে আরো সহজ হয়ে গেল না? এখানে n এর মান বেরই করা লাগবে না, জাস্ট করে দিবা। আমরা 9 নাম্বারটা করি। হ্যাঁ, দেখো প্রদত্ত ধারাটি 10 নম্বরটা তোমরা নিজেরা করে নিবে। 1 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট। এখানে আমরা দুইটা মান ইজিলি বের করে ফেলাই। এর মান প্রথমটা, ডি এর মান 157 কেমনে হয়? 1 প্লাস 3 হবে তো। এটা একটু মিস্টেক হয়েছে যে 1 প্লাস 3 প্লাস 7। আচ্ছা, এখানে 1 প্লাস 3 আছে, নাহলে তো ধারাই হয় না। 1 5 7 ধারা হবে না। 1 3 5 7। তো এখান থেকে আমরা ডির মান বের করব, যে কোনো একটা পদ তার আগেরটা বিয়োগ, তাহলে হবে 2। তো আমরা এখানে কি বের করতে হবে? ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। এখানে আমাদের নির্দিষ্ট কোনো পদ বলে নাই, তার মানে আমার সম্পূর্ণ ধারার যত পদ আছে সবগুলোর আমরা n ধরে সমষ্টি বের করব। তো সমষ্টি বের করার জন্য আমরা লিখব, আমরা জানি Sn সমান n/2 * 2a প্লাস n-1 * d। এখান থেকে আমার Sn ই থাকবে, হ্যাঁ, কারণ n এর মান নাই, n এর মান নাই, n ই থাকবে। এর মান কত? এর মান আমাদের 1, n এর মান নাই, আর d এর মান হচ্ছে 2। মান বসানোর পর একটু ক্যালকুলেশন করো। n/2 * 2, 2 একবার n এর সাথে গুণ হবে, তাহলে প্লাস 2n, আর একবার 1 এর সাথে গুণ হবে -2। এই 2টা একবার n এর সাথে গুণ হবে, তাহলে 2n। এই 2টা একবার n এর সাথে গুণ হবে, এই 2টা একবার 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 1 কে 2। এই 2 কাটাকাটি করো, তাহলে এখানে থাকে n/2 * 2n। আবার 2 কাটাকাটি করো, তাহলে n আর n মিলে হবে n²। এটাই आंसर। এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n²। তো আমরা 2 নাম্বার টাইপের ম্যাথগুলো করে ফেলছি। এখন আমরা 3 নাম্বার টাইপে চলে যাব। নাম্বার অঙ্কটা কি? কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত? এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2011, 2015, 2019, 2022, 2025 সালে আসছে। এই ম্যাথটা কত গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝতেই পারছো। তো চলো শুরু করা যাক। তো এইখানে কোনো ধারা দেয়া নেই, এখানে কি দিয়ে আছে? 12তম পদ। 12তম পদের একটা মান দিয়ে আছে। তো 12তম পদটা কত সেটা আমরা দেখতে পারি না, আমরা বলতে পারি না যে n-তম পদ। আমরা জানি কি n-তম পদ a প্লাস n-1 * d। আচ্ছা, 12তম পদ, তাহলে আমি বলতে পারি যে n এর জায়গায় কত দিব? 12তম পদ সমান a প্লাস 12 - 1 * d। তো a প্লাস 12 তে 1 বিয়োগ করো, তাহলে থাকে 11d। a প্লাস 11d। এই যে পদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12তম পদ, এর মান কত? 77।
লিখে দাও সিম্পলি প্রশ্ন মতে a প্লাস 11d ইকুয়াল 77। এতটুকু করার পরে এখন আমরা চলে আসবো পরের অংশে। দ্বিতীয় অংশে বলছে 23টি পদের সমষ্টি কত। সমষ্টির সূত্র জানি, সূত্রটা লিখে দিব যে Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সমষ্টির সূত্র একবারে মুখস্থ থাকবে, n তম পদের সূত্র একবারে মুখস্থ থাকবে। সূত্র মাত্র দুইটা, এই দুইটা সূত্র দিয়ে আমরা 13.1 কভার করতেছি। এই সূত্র না পারলে কিন্তু ম্যাথ পারবে না, সূত্র একেবারে মুখস্থ থাকতে হবে। তো n এর জায়গায় কত বসাবা, দেখো এখানে কত আছে, 23টি পদের সমষ্টি। এই 23টাই হচ্ছে n এর মান, বুঝছো? এখানে আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে 23টি পদ। কয়টি পদ? 23টি পদ। তো S23 ইকুয়াল 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। দেখো a আর d এর মানটা বসাইতে পারি না, কারণ a আর d নাই। a আর d কখন থাকে? যখন একটা ধারা দেওয়া থাকে তখনই a আর d থাকে। তো a আর d এর মান নাই, আমরা জাস্ট অনলি n এর মানটা বসাইছি। n এর জায়গায় 23, n এর জায়গায় 23, n এর জায়গায় 23। এখন একটু ক্যালকুলেশন করব। 23 আর 2 ভাগ করা যায় না, যা আছে তাই থাকবে। এইখানে থাকে হচ্ছে 2a, আর এইখানে প্লাস প্লাস থাকবে, আর এখানে 23 এর থেকে 1 বিয়োগ করলে থাকে 22, আর d এর জায়গায় d। এইটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন। 23 থেকে 1 বিয়োগ করো, জাস্ট অনলি 22d, আর 2 এ যা আছে তাই। a আর d এর মান তো নাই। এখন কি করবা, যে 23 আর 2 যা আছে তাই থাকবে, 23/2, আর এখান থেকে 2 কমন নাও। কমন নিয়ে মানে ভাগ করা। কমন নিছো মানে a রে 2 দিয়ে ভাগ করো, আবার 22 রে 2 দিয়ে ভাগ করো। a রে 2 দিয়ে মানে 2 এর 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কাটা, তাহলে হবে a, আর 22 রে 2 দিয়ে ভাগ করলে হবে 11d। তো এই 2 কাটাকাটি করো, তাহলে থাকে 23, আর a প্লাস 11d এর মান কত বের করে রাখছো দেখো তো, 77। বসাই দাও, মান বসাইছি আমরা, জাস্ট খালি ওই লাইন থেকে লাইনে মান বসাইছি। এই দুটা গুণ করলে 1771। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই 16 নাম্বারটাও এস দেখো। তো 15 নাম্বার ম্যাথটা একটু পড়ি, দেখো 9 + 7 + 5 ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান কত? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2016 সাল 2022 সালে আসছে। গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ধরনের ম্যাথ শিখতে হয়, এগুলা তোমাদের ফিউচারে কাজে লাগবে। তো আমরা এখানে ধারা আছে, তাহলে আমরা ধারা লিখে নিই যে প্রদত্ত ধারাটি। নাইন প্লাস 7 + 5 প্লাস ধারা দিয়া থাকলে তোমরা দুইটা কাজ করে ফেলবা, একটা হচ্ছে এর মানটা লিখে ফেলবো, আর ডি এর মানটা লিখে ফেলবো। 7 - 9, তাহলে এখানে -2। এখানে দেখো 7 - 9, 9 এর আগে মাইনাস, এর জন্য -2। হ্যাঁ, ক্যালকুলেটরে করবা, যদি না পারো ক্যালকুলেটরে করবা, তাহলে আর ভুল আসবে না, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে এ আর ডি এর মান পাইছে। আমাদের কি বলছে? n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করে নেব। আগেরবার বলছিল যে, আগে যে ম্যাথটা করছিলাম ওখানে বলছিল যে 12তম পদ। তম পদ চাইছে, দিয়ে দিছিল, হ্যাঁ? 12তম পদ 77। এখন কিন্তু সমষ্টি দিয়ে দিছে কয়টা? n সংখ্যক পদের সমষ্টি। তো কয়টা পদ আছে এটা আমরা জানি না, আমরা সেটাই বের করব n এর মান। তো আমরা সমষ্টিটা জানি যে আমার যে কটাই পদ হোক, এখানে ওই কটা পদের সমষ্টি দিয়েছে -144। তো আমরা জাস্ট খালি এটা এখানে সমষ্টি দিয়ে আমরা সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি কত হয় সেটা দেখবো আরকি এই ধারাতে, হ্যাঁ? লিখবো যে আমরা জানি Sn সমান n সংখ্যক পদের সমষ্টি মানে Sn, হ্যাঁ? এটা বাংলায় লিখে দিলেও হবে। Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখান থেকে কি করবা তুমি, যে n এর মান তো নাই, n সংখ্যক পদের সমষ্টি নাকি? তো আমরা জাস্ট খালি n এর মানটা নাই, n এর মানটা বসাবো না, আমরা এখান থেকে একটু ইকুয়েশন করে দেখবো a আর d এর মান বসে যে আমাদের কত আসে। তো এখানে আমরা কি করতে পারি, n/2 থাকবে। আচ্ছা, 2 এর মান 9 প্লাস n এর মান 9 -1, d এর মান -2। এখানে মান বসাইছি, জাস্ট এর মান বসাইছি 9 আর d এর মান বসাইছি -2। এখন কি করবা, জাস্ট ওই ভিতরেরটা তুমি একটু ইকুয়েশন করবে। n/2 থাকবে,
ওইটা হবে 9 আর 2 গুণ করলে 18, আর ওইখানে হয় -2n, মাইনাসে মাইনাসে +2। এটা বুঝতে পারছো সবাই? 2 একবার n এর সাথে গুণ হবে -2n, 2 একবার 1 এর সাথে গুণ হবে মাইনাসে মাইনাসে +2, 2 টা 2 বার গুণ হবে। এরকম অঙ্ক আমরা আগেও তো করছি, হ্যাঁ? তো এখান থেকে আমাদের কত থাকে, n/2 ইন্টু 18 আর 2 20 হয়, তাই না? 20 -2n, এই দুইটাতে কত কমন যায়? 2 কমন যায় নাকি? কারণ সব থেকে কম কত, 2 আছে, তাই না? কম কমন নিতে হয়, মানে দুইটা পদের যদি তুমি কমন নিতে চাও তাহলে যেটা সর্বনিম্ন থাকে সেটা কমন নিতে হয়। সর্বনিম্ন এখানে 2 আছে, এখানে সর্বোচ্চ 20 আছে। তোমার সর্বনিম্ন 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হবে? কমন নিলে ভাগ হয়ে যাবে। এই 20 রে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 10। এই 2n রে 2 দিয়ে ভাগ, তাহলে হবে হচ্ছে -n, 2 2 কাটা যাবে আর শুধু n হবে। এখানে 2 2 কাটা, তাহলে হবে n ইনটু 10 - n। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, বুঝছো? মানে এই ম্যাথটা একটু বড়। তো এটা হচ্ছে আমাদের যে আমরা এখন s মানে n সংখ্যক পদের সমষ্টিটা আমরা দেখলাম যে কত, n ইনটু 10 - n। এটার মান আবার দেয়া আছে -144। এটার মান দিয়েছে কত, -144। তো আমি এই সাইডটা একটু মুছলাম, মুছার পরে আমি পরের অংশটুকু করি, হ্যাঁ? তো এইখান থেকে আমরা বলতে পারি প্রশ্ন মতে n ইনটু 10 - n ইকুয়াল -144। এখান থেকে আমার ক্যালকুলেশন করে n এর মানটা বের করে আনতে হবে, মানে গুণ করব, এটার এই পাশে নিয়ে আসবো, মিডল টার্ম করবো, n এর মানটা বের করব। এখানে 10 আর n গুণ হলে 10n, n আর n গুণ হলে -n স্কয়ার ইকুয়াল -144। আচ্ছা, -144টার এই পাশে নিয়ে চলে আসো, তাহলে +144 সমান 0। চলকের আগে মাইনাস আছে, দেখো সর্বোচ্চ ঘাতের আগে মাইনাস, এটারে প্লাস বানাইতে হবে, নাহলে তুমি মানই বের করতে পারবে না। তো এটারে প্লাস বানাইতে গেলে কি করবে, সবগুলোরে চিহ্নগুলো পাল্টে দিতে, মানে মাইনাস দ্বারা গুণ করবে। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে -10n, এটা যাবে -144 সমান 0। এই ধরনের মিডল টার্ম করতে গেলে তোমরা দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা আছে, ভাঙাইতে পারো না, ঠিক আছে? যে 144 দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে, দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, আবার যোগ বিয়োগ করলে যেন মাঝখানের পদ হয়, তাই না? এটাই তো মিডল টার্ম বলে, তোমরা 7 8 এ করছো। আচ্ছা, তো তোমরা যদি না পারো ক্যালকুলেটরে কিন্তু মিডল টার্ম করা যায়, হ্যাঁ? এই যে দ্বিঘাত সমীকরণে ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ বসাই দিলে এখানে কিন্তু মিডল টার্ম চলে আসবে। এটা যারা না পারো তারা একটু জানাবা আমাদেরকে, আমরা যদি ক্যালকুলেটর হ্যাকস লাগে তাহলে আমরা দেখাই দেবো ক্যালকুলেটরে কিভাবে মান বের করতে হয়। তো এটা হচ্ছে 18 আর 8 রে গুণ করলে 144, হ্যাঁ? তো আমরা এখান থেকে এটারে ভাঙাবো 10 রে, 18n প্লাস 8n। দেখো এই দুইটারে বিয়োগ করলে 10 হবে, মাঝখানের পদটা আমরা পাবো, এই দুইটারে বিয়োগ হয়, তাই না? প্লাস আর মাইনাস মাঝখানের পদটা পাবো। আবার গুণ করলে 144 হবে, -144। গুণ করলে শেষ পদ, গুণ করলে শেষ পদ, আর যোগ বিয়োগ করলে মাঝের পদ, এরাই বলে মিডল টার্ম, ঠিক আছে? তো এখান থেকে কমন নাও, কমন নাও n, n কমন নিয়ে মানে n দিয়ে ভাগ করে একটা n কাটা যাবে, তাহলে একটা n থাকে। n কমন নিয়ে মানে n দিয়ে ভাগ করে 18 এর সাথে একটা n আছে, n কাটা যাবে, তাহলে -18। এখান থেকে কম সংখ্যা কত, 8 নাকি 144? 8, তাহলে 8 কমন যাবে, সর্বনিম্ন মানটা কমন নিতে হয়। তাহলে 8 দিয়ে ভাগ করলে এটা 8 8 কাটা, এটা হবে এটা হবে n, আর 8 দিয়ে এটা ভাগ করলে এটা হবে -44 টা 8 দিয়ে ভাগ করলে 18 সমান 0। মূল কথা হচ্ছে প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেট একদম সেম হয়ে যাবে, মিলবে। এই মিডল টার্ম করার মজা এটা, যে এই দুইটা ব্র্যাকেট একদম সেম হবে, মানে এই দুইটার থেকে একটা কমন নিতে পারো, হ্যাঁ? এখান থেকে একটা কমন নাও, কমন নিলে কি থাকে যে n - 18, আর বাকি পড়ে থাকে হচ্ছে n + 8। দুইটা উৎপাদক আকারে প্রকাশ হয়ে গেছে, n - 18 আর n + 8। প্রথমটা সমান 0 লেখা যাবে, দ্বিতীয়টা সমান 0 লেখা যাবে। একাধিক উৎপাদক থাকলে তারা প্রত্যেকেই সমান 0 হয়, হ্যাঁ? তো এইখান থেকে আমরা কি করব, যে আমরা লিখব হয় n - 18 সমান 0, অতএব n = 18, অথবা n + 8 সমান 0, অতএব n is not equal to -8। মানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না।
কেন গ্রহণযোগ্য না? কারণ এটা তো মনে করো যে ওই যে পদ সংখ্যা, তাই না? পদ সংখ্যা -8 হয় না আর কি, তাহলে তো পিছনে চলে যাবে। হ্যাঁ, মানে দূরত্ব, যেরকম ধরো আমি বললাম যে আমি 5 মিটার সামনে গেলাম, তুমি কি বলতে পারো -5 মিটার সামনে যাই? মানে এটা হচ্ছে তোমার ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো আমাদের n এর মান 18, এটাই অ্যান্সার। মানে এখানে 18টা পদ আছে, এখানে -8 সংখ্যক পদ বলা যাবে না, এই জন্য n এর মান মাইনাস গ্রহণযোগ্য না। কয়টা পদ আছে? 18টা। 1টা 2টা 3টা এইভাবে গুনতে গুনতে গেলে আমরা 18টা পদ পাবো। 18টা পদের সমষ্টি এখানে বের করছে 144, -144। এখন একটা কথা আসতে পারে যে এখানে তো সব যোগ করলে তো সব প্লাস হওয়ার কথা, সংখ্যা বড় হওয়ার কথা, তো এখানে এগুলো যোগ করলে -144 কেমনে হয়? এটা হচ্ছে যে দেখো এখানে প্রথমে 9, তারপরে 7, তারপরে 5, আস্তে আস্তে কি সংখ্যা ছোট হবে না? তো 5 তারপরে আরো ছোট হবে, আরো ছোট হবে, মাইনাসে চলে যাবে না? তো মাইনাসের গুলো যখন আসবে, এই মানগুলো প্লাস মাইনাস বিয়োগ হয়ে যাবে, যোগ করলেও তখন বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হলে তখন দেখবা যে মাইনাসের মান 144, মানে যোগ করলে সমষ্টিটা -144ই আসবে। তো আশা করা যায় এই ম্যাথটা তোমরা বুঝছো, একটু বড় হইলেও। আর মিডল টার্মটা যদি তোমরা হাতে না পারো ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে হ্যাকস আছে, ইউটিউবে খুঁজলেও পাবা, বা আমরা ক্যালকুলেটর হ্যাকস আছে, ক্যালকুলেটর হ্যাকস লাগলে তোমরা কমেন্ট করবা, আমরা ক্যালকুলেটর হ্যাকসটা দিয়ে দেবো। তো এইভাবে আমরা পরের ম্যাথটা SW আমরা নিজেরা বাসায় করে নেব, একদম সেম এরকম ভাবে এই ম্যাথের মতোই করার ট্রাই করবো। হ্যাঁ, তো 13.1 এর লাস্ট ম্যাথ, আরো ম্যাথ আছে, ওইগুলো তোমরা আজকে নিজেরা প্র্যাকটিস করলে করতে পারো। তো তোমাদের পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি ততটুকু করাইলাম। আর যেগুলো SW দিচ্ছে এগুলোর ভিতরে করলে আশা করা যায় তোমাদের পরীক্ষায় 100% কমন পাবা। তারপরেও যদি কোনো ম্যাথ তোমার করতে মন চায় তুমি করবা, যেগুলো করাইছে এগুলোর ভিতরেই তুমি চেষ্টা করবা, এরকমই হবে। হ্যাঁ, তো এখানে কি আছে, কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদের মান কত? তো দেখো এখানে কোনো ধারা দেয়া নেই, ঠিক আছে? তোমার বলা আছে যে m তম পদ n এবং বলছে সমান্তর ধারা m তম পদ n, তাহলে আমরা m তম পদটা বের করব আর n তম পদটা বের করব। n তম পদ তো আমরা জানি, তাই না? তো আমরা কি জানি? আমরা n তম পদ জানি না? n তম পদ, n তম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সূত্র, তাই না? আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর m তম পদ কত হবে তাহলে? শুধুমাত্র n এর জায়গায় m বসাও, a জায়গায় a থাকবে, n এর জায়গাটায় শুধু m হবে। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? এটা একেবারে ইজি কিন্তু। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে অসুবিধা হবে তোমার, প্রথম একটু মনে হবে অনেক জটিল, কিন্তু এটা সহজে চিন্তা করো যে m তম পদ n, m তম পদটা আমরা বের করলাম, n তম পদ, n তম পদ m, n তম পদটা বের করা আছে, এটা তো আমরা জানি n তম পদের সূত্র, আর n এর জায়গায় m বসালে এটা m তম পদের সূত্র। এখন তুমি কি করবা, প্রশ্ন মতে এই n তম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই যে n তম পদ, দেখো n তম পদ m, মানে n তম পদ, n তম পদটা m, বুঝছো সবাই? n তম পদটা m আর m তম পদটা n। মায়ের কাজটা এখানে। হ্যাঁ? এটার মান, এটা m আছে তাই এটার মান n, আর এটা n আছে তাই এটার মান n। n থাকলে m, m থাকলে n, এরকম মনে রাখলে হবে। হ্যাঁ? এটার আমরা বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে দেখো এখানে a আর এই চিহ্নগুলো পাল্টাইতে হবে, প্লাস থাকলে মাইনাস, মানে এটার আগে কিছুই নাই মানে প্লাস, তাই মাইনাস, প্লাস থাকলে মাইনাস, আর n এর আগে কিছুই নাই, প্লাস আছে মাইনাস। তো a কাটাকাটি যায়, আর এইখান থেকে d আর d থেকে একটা d কমন নাও। একবারে করতেছি, হ্যাঁ? দুইটা d থেকে একটা d কমন নিলাম, তাহলে উপরে থাকে n মাইনাস m, আগে লিখবো n মাইনাস 1, আর নিচে থাকে মাইনাস, কিন্তু এটা প্লাস না মাইনাস। হ্যাঁ, এই মাইনাস m আর এই মাইনাস আর এই 1 এর মাইনাসটা মিলে প্লাস হবে, সমান এইখানে থাকে হচ্ছে উপরে m আর নিচে থাকে n। এটা একবারে করছি, যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে দুইটা আলাদা আলাদা করে করতে পারো।
এখান থেকে অন কেটে দেব, আর এখানে থাকে হচ্ছে ডি ইন্টু এন মাইনাস এম, আর এই পাশে থাকে এম মাইনাস এন। এটার ওই পাশে পাঠাই দাও, ডির মানটা বের করার ট্রাই করি আমরা। তাহলে এখানে থাকে হচ্ছে এম মাইনাস এন, আর এটা থাকে এন মাইনাস এন। তুমি দেখো উপরেরটা এম আগে আর এন পরে, নিচেরটা এন আগে আর এম পরে, মানে প্লাস মাইনাস একটু চেঞ্জ আছে, তাই না? তো এরকম একটা আমরা যে ত্রিকোণমিতিতে করছিলাম যে চিহ্ন উপরে আর নিচে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে থাকে হচ্ছে ডি সমান, যদি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করো তাহলে আমাদের চিহ্ন দুটো এক হয়ে যাবে। এখান থেকে আমার মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে? বুঝছো? উপর নিচে মাইনাস দিয়ে গুণ করা মানে কি? মানে এইটারে গুণ করব না, এটার আগে মাইনাস রাইখা দিব, ওই যে মাইনাসটা থেকে গেছে, আর এটারে গুণ করে দেবো। এটারে গুণ করে দিলে এনটা মাইনাস হয়ে যাবে আর এমটা প্লাস হয়ে যাবে। মানে এটা একটু আমি রাপে দেখাই, হ্যাঁ? দেখো এটা একটু সহজে আমি এখানে দেখাই। যেমন উপরে আছে এম মাইনাস এন আর নিচে আছে এন মাইনাস এম। তো দুইটারে সেম বানাইতে গেলে কি করবা? মাইনাস দ্বারা গুণ করবা। মাইনাস দ্বারা গুণ করলাম মনে করো, ঠিক আছে? এই দুইটা চিহ্নর আগেই মাইনাস দিয়ে দিলাম। এখন গুণের অ্যাপ্লাই উপরেরটাই হবে না, নিচেরটাই হবে, ঠিক আছে? গুণের অ্যাপ্লাইটা আমরা করব, দেখো নিচেরটাই। উপরেরটা মাইনাস থাকবে, দুইটারে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে তো আবার আলাদাই হয়ে যাবে, তাই না? তো এই জন্য কি করব, দেখো নিচেরটারে মাইনাস দিয়ে গুণ করবো, উপরটারে মাইনাস রেখে দিছে, হ্যাঁ? তো এইটারে এন এম দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে কি হয়? এম এর আগে মাইনাস আর এই মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়, প্লাস দেওয়া লাগে না। আর এন এর আগে আছে প্লাস আর এই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো তো উপর নিচে সেম হয়ে গেছে না? তো নিচেরটারে আমরা অ্যাপ্লাই করছি, উপরেরটারে অ্যাপ্লাই করি নাই, এইটুকুই পার্থক্য। মাইনাস দিয়ে উপর নিচে গুণ করছি, এই জন্য এটা সেম হয়ে যায়, কাটাকাটি করলে মাইনাস ওয়ান থাকে, এটা কাটাকাটি করো তাহলে থাকে মাইনাস। এই কাজটা এখানে করছে। তো এখন ডির মান তো পাইছি আমরা, ডির মান পাইছি মাইনাস ওয়ান। আমার লাগবে কত? লাগবে এম প্লাস এন তম পদ। এম প্লাস এন তম পদ কেমনে বের করে? এম প্লাস এন তম পদ, তম পদ কি হবে? এ প্লাস এম প্লাস এন, এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছো? ওই একই সূত্র, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই একই সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, খালি এই জায়গায় এম প্লাস এন আছে, এই এন এর জায়গায় এম প্লাস এন। এইখানে এন থাকলে এইখানে এন থাকলে এখানে এন, এই প্রথমে এম থাকলে এখানে এম, প্রথমে যা থাকবে এক্স্যাক্টলি এইখানে তাই থাকবে। ওকে, তো এখানে একটু ক্যালকুলেশন করব। এ প্লাস এই এম আর ওয়ান ডারে একসাথে রাখি আর এন ডারে আলাদা রাখি, আর ডি টা বাইরে থাকলো। এটা বোঝা গেছে? ভিতরের দুইটারে আমি এরকম লেখা যায়, তাই না? আমরা বীজগণিতে যখন তিনটা রাশির বর্গ করছি তখন দেখবা যে দুইটারে একসাথে ধরে নিছি না, এই এম আর ওয়ান ডারে একসাথে ধরে নিছি আর এন ডারে আলাদা রাখছি, এটা কোনো সমস্যা না, কিন্তু এটা ধরা যায়। এখানে এ থাকবে আর এই ডি দিয়ে এটারে গুণ করো, তাহলে এম মাইনাস ওয়ান তার সাথে ডি গুণ হলে ডি, আর এন ডি থাকে। এটা কেন করলাম? এটা করলাম হচ্ছে কারণ হচ্ছে আমার এই যে তোমার এইখানে দুইটা রাশি আছে না, এইটার মতো বানানোর, যে কোনো একটার মতো বানাইলেই হবে, ঠিক আছে? তো এন আর মাইনাস ওয়ান যদি একসাথে রাখলাম তাহলে উপরেটার মতো হইতো, আর যেহেতু এম আর ওয়ান রাখছি একসাথে তাহলে নিচেরটার মতো হয়েছে। তাহলে এইটুকের মান কত? দেখো তো, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত? এন না? তাহলে আমরা বলতে পারি এই এতটুকের মান কিন্তু এন, আর লাস্টে ছিল এন ডি, ডির মান মাইনাস ওয়ান দিয়ে দিলাম মাইনাস, এম প্লাস মাইনাস মাইনাস এন, মাইনাস আর মাইনাস বিয়োগ করলে কাটাকাটি করলে জিরো, এর আনসার। বুঝতে পারছো সবাই? এখানে আরেকটু বলি, হ্যাঁ, এইখানে আমি কি করছি? এম আর অন ডারে আলাদা রাখছি আর এন ডারে আলাদা রাখছি, ঠিক আছে? তো এই ডি আর এটা একবার গুণ করছি, ডি আর এন একবার গুণ করছি। এইটার একটা মান আছে, এটার মান হচ্ছে এন, এইটার পরিবর্তে আমি এন বসাইছি, আর এখানে এন ডি ছিল, এন থাকবে আর ডির মান মাইনাস ওয়ান, এই প্লাস মাইনাস মাইনাস এন, এটা বিয়োগ করলে জিরো। 13.1 আমরা কভার করলাম।